আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। যাই হোক, আজকে আমি হাজির হয়েছি তোমাদের আরেকটি ক্লাস নিয়ে। দেখতেই পাচ্ছ উপরে লিখেছি ভার্বের রূপ। আজকে তোমাদের আলোচনা করব ভার্বের রূপ সংক্রান্ত ক্লাস নিয়ে। আসলে এই ভার্বের রূপ সংক্রান্ত আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমি যেহেতু তোমরা দেখতে পাচ্ছ বারবারই যে আমি বেসিক ইংলিশ গ্রামার সম্পর্কে আলোচনা করছি, আর বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে ভার্বের রূপ সংক্রান্ত আলোচনাটি ভেরি ইম্পর্টেন্ট। কারণ যখনই আমরা বিভিন্ন গ্রামার যখন সলভ করতে যাই তখন ভার্বের রূপ সংক্রান্ত বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয়। আর এজন্য আমাদের যদি এই সংক্রান্ত ভার্বের রূপ সংক্রান্ত বিষয়টি যদি ক্লিয়ার না থাকে তাহলে ওখানে আমাদের অত্যন্ত ঝামেলা হয়ে যায়। এর জন্য আমরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ওকে, যাই হোক, চলে আসি তাহলে ক্লাসে। দেখতে পাচ্ছ আমি লিখেছি এখানে ভার্ব এর রূপ কয়টি লিখেছি, এখানে 6টি। আসলে দেখো এখানে একটি কথা আমি তোমাদের সামনে বলে যাব। সাধারণত আমাদের সমাজে বা আমাদের অধিকাংশ টিচাররাই বলতে পারো বা নোট গাইড যে সমস্ত বই রয়েছে প্রত্যেকটা বইয়ের মধ্যে এখানে ভার্বের রূপ 3টি লেখা থাকে। তবে কিছু কিছু বইতে আমি 4টিও পেয়েছি, আর ওভারঅল কিছু কিছু বইতে আমি 6টি পর্যন্ত পেয়েছি। এবং আমার ক্ষুদ্র যে গবেষণা রয়েছে আমার কাছে মনে হয় যে 6টি ভার্বের রূপ হলেই সবচেয়ে ভালো হয়, কারণ আসলে ভার্বের এই 6টি রূপই আমরা সচরাচর পেয়ে থাকি। আমি যতগুলি ভার্বের রূপ পেয়েছি সবগুলো একসাথে করে এখানে উপস্থাপন করেছি, যাতে তোমাদের ভার্বের রূপ সংক্রান্ত বিষয় নিয়ে আর যেন কোনো ঝামেলা না হয়। ওকে, এখন ভার্বের রূপ যে আমি 6টি লিখেছি, কোনো টিচার হয়তো বলতে পারে যে ভার্বের রূপ তো আসলে 3টি, 6টি হবে না। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আসলে আপনি আরও একটু বই ঘাটাঘাটি করেন, দেখেন। আশা করি ভার্বের রূপ আসলে 3টি না, ভার্বের রূপ আসলে 6টিই হবে। কিন্তু আমাদের সমাজে এবং নোট গাইডে অধিকাংশ নোট গাইডেই ভার্বের রূপ 3টি প্রচলিত। তবে ব্যারেন্স টোফেল নামক যে বইটি রয়েছে ওখানে দেখতে পাবেন ভার্বের রূপ 4টি লিখেছে, এবং কিছু কিছু বই রয়েছে ভার্বের রূপ ওভারঅল বলতে পারি 6টি রয়েছে। ওকে, যা হোক, এবং এখানে আরেকটি কথা বলে যায় যে আসলে আমাদের সমাজে 2 রকমের রূপটা হওয়ার কারণটা কি, যে ভার্বের রূপ কেউ বলে 3টা, কেউ 6টা, আসলে কেন? আমার লাস্ট গিয়ে এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। ওকে, আমরা চলি তাহলে ক্লাসে। দেখি ভার্বের রূপ যে আমি 6টি লিখেছি সেই 6টি রূপ কি কি। 1 নম্বর দেখতে পাচ্ছি প্রেজেন্ট, 2 নম্বর পাস্ট, 3 নম্বর পাস্ট পার্টিসিপল, 4 নম্বর জিরান্ড, যাকে আমরা দেখো অবলিক দিয়ে লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে জিরান্ডের অপর আরেকটি নাম রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। তবে এখানে একটু কথা আমি বলে যাব, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটি বিষয় যে একদম ফুল এক সেটা বলবো না, একটু পার্থক্য রয়েছে। আগামী এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থাপন করব জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল আসলে কি এক নাকি দুইটার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে, এই সম্পর্কে আগামী ক্লাসে আমি আলোচনা করব। ওকে, এরপরে চলে আসো ইনফিনিটিভ, 5 নম্বর রূপ যেটা, আর 6 নম্বর রূপটি রয়েছে পারফেক্ট পার্টিসিপল। যাই হোক, আমরা সব মিলে 6টি রূপ আমরা পেলাম। এখন এই 6টি রূপ সংক্রান্ত বিস্তারিত আলোচনার দিকে আমরা চলে যাই। এখন দেখো আমরা প্রত্যেকটা বিষয় যে অর্থের দিকে যদি একটু যাই, প্রেজেন্ট শব্দের অর্থ জানি আমরা বর্তমান, আর পাস্ট শব্দের অর্থ জানি আমরা অতীত। তার মানে যে ভার্ব দ্বারা বর্তমানের কোনো কিছু বোঝায় সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো প্রেজেন্ট, আর যেটা অতীতের বুঝিয়ে থাকে তাকে বলবো আমরা পাস্ট। এরপরে দেখো রয়েছে পাস্ট পার্টিসিপল। এখন দেখো এইখানে তুমি হয়তো পাস্ট শব্দের অর্থ হয়তো বলতে পারছো এটা অতীত, কিন্তু পার্টিসিপল শব্দের অর্থ তাহলে আসলে কি হবে? দেখো আমি একটা কথা বলি যে শিখছি কোথায়, ঠেকছি যেথায়। আমরা এখানে একটু ঠেকে গেলাম, এখন চলো আমরা একটু শিখি এখানে যে আসলে পার্টিসিপল বিষয়টা কি। যেমন দেখো আমি নিচে লিখেছি পার্টিসিপল, এটি এমন একটি ওয়ার্ড যার মধ্যে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভ এর অর্থ বিদ্যমান। তার মানে পার্টিসিপল যেটা, পার্টিসিপল এমন একটা শব্দ যার মধ্যে ভার্বের অর্থও থাকবে আবার অ্যাডজেক্টিভের অর্থও থাকবে। এখন হয়তো তুমি বলতে পারো এটা কিভাবে থাকে, সামনে হয়তো কোনো একটা ক্লাসে আমি অসংখ্য এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাসে তোমরা এতটুকু খেয়াল রাখবা
যে পার্টিসিপল যে শব্দটা পার্টিসিপল হবে উহার মধ্যে সাধারণত ভার্ব এবং অ্যাডজেক্টিভের অর্থ বিদ্যমান থাকবে। ওকে, আমরা একটু শিখলাম। এরপরে চলে আসি দেখো জিরান্ড। তবে এখানে আরেকটু কথা আমি বলে যাই যে পার্টিসিপল, দেখো পার্টিসিপল আবার কয়েক প্রকার রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট পার্টিসিপল, আবার তোমার এখানে পাইলাম আমরা প্রেজেন্ট পার্টিসিপল, এবং দেখো লাস্টে দেখতে পাচ্ছি আমরা পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা কয়টা পার্টিসিপল এখানে পাইলাম? আমরা 3টি পার্টিসিপল পেয়েছি। দেখো এই জন্য আমি নিচে দেখতে পাচ্ছ একটা বক্স, আমি এখানে লিখেছি পার্টিসিপল এর প্রকারভেদ। ইহা 3 প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল আর একটা পারফেক্ট পার্টিসিপল। তাহলে বলো তো পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে, এরপরে চলে আসবো আমরা জিরান্ডের মধ্যে। দেখো লিখেছে জিরান্ড, এটি এমন একটি ওয়ার্ড যার মধ্যে একই সাথে ভার্ব ও নাউন এর অর্থ বিদ্যমান। তার মানে জিরান্ডের মধ্যে ভার্ব এবং নাউনের অর্থটা বিদ্যমান থাকে। তবে এখানে একটা কথা আমি একটু বলে যাব, সেটা হলো দেখো আমরা যেহেতু দেখতে পাচ্ছি জিরান্ড এর মধ্যে, জিরান্ডের অপর নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে যেটা জিরান্ড হবে তার মধ্যে তো প্রেজেন্ট পার্টিসিপলের গন্ধ তো কিছুটা রয়েছে। তাহলে এখন দেখো যে পার্টিসিপলই হোক না কেন, যেহেতু এটা পার্টিসিপল, আর আমরা শিখেছি বলতো পার্টিসিপলের মধ্যে কার কার অর্থ রয়েছে? পার্টিসিপলের মধ্যে তুমি পাইলা একটা হলো ভার্বের অর্থ আর একটা পেয়েছ অ্যাডজেক্টিভের অর্থ। আচ্ছা, এখন দেখো 2টা অর্থ আমরা পার্টিসিপলের মধ্যে পাইলাম। আর জিরান্ডের মধ্যে তুমি পেয়েছো ভার্ব এবং নাউনের অর্থ। 2টা ভার্ব যেহেতু কমন চলে গেলে, একটা ভার্ব পাইলাম আর একটা পাইলাম এখান থেকে নতুন করে নাউন। তাহলে এখন দেখো সব মিলিয়ে আমি জিরান্ডের মধ্যে কার কার অর্থ তাহলে পাইলাম। দেখো জিরান্ডের মধ্যে আমি তাহলে 3টি বিষয়ের অর্থ কিন্তু পেয়ে যাচ্ছে এখানে। তার মানে যেহেতু জিরান্ডের অপর নাম আমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়েছি, তার মানে জিরান্ডের মধ্যে আমি ভার্বের অর্থও পাচ্ছি, অ্যাডজেক্টিভের অর্থও পাচ্ছি, আবার নাউনের অর্থও পেয়েছি। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যেটা পার্টিসিপল হবে তার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের অর্থ বিদ্যমান থাকবে, আর যেটা জিরান্ড হবে তার মধ্যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন 3টার অর্থই বিদ্যমান থাকবে। ওকে, এরপরে দেখো আমি একটু কথাও এখানে লিখে দিয়েছি। দেখো যেহেতু জিরান্ড এর অপর নাম প্রেজেন্ট পার্টিসিপল, সুতরাং আমরা বলতে পারি যে জিরান্ড এর মধ্যে একই সাথে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এর অর্থ বিদ্যমান। তাহলে বলো তো জিরান্ডের মধ্যে কার কার অর্থ পাইলাম আমরা? ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ 3টি বিষয়ের অর্থ আমরা জিরান্ডের মধ্যে পাই। কেন? দেখো একটু কথা লিখেছি, কারণ জিরান্ড এর মধ্যে পার্টিসিপল এর কিছুটা গন্ধ রয়েছে। তাহলে একটা কথা আমি বলবো এখানে, একদম এখানে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল যে একদম ফুল একই বিষয় এটা বলা যাবে না, কিছুটা পার্থক্য রয়েছে। তবে জিরান্ডের মধ্যে পার্টিসিপলের কিছুটা আভাস, কিছুটা গন্ধ রয়েছে বিধায় আমরা বলতে পারি জিরান্ডের মধ্যে ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভের অর্থ রয়েছে। এখন দেখো আমি একটু গঠন প্রণালী নিয়ে তোমাদের সামনে আলোচনা করব যে এই 6টি স্ট্রাকচার কিভাবে হয়ে থাকে। যেমন দেখো প্রেজেন্টের কিন্তু কোনো গঠন প্রণালী হয় না, পাস্টেরও হয় না, পাস্ট পার্টিসিপলেরও হয় না কখনো। বাকি এই 3টি বিষয়ের স্ট্রাকচার হয়ে থাকে। এই জন্য দেখো আমি লিখেছি গঠন প্রণালী। জিরান্ড ভার্ব এর বেস ফর্ম এর সাথে আইএনজি হবে। কার সাথে আইএনজি হবে বলো তো? ভার্বের বেস ফর্ম এর সাথে। তোমরা যারা হয়তো বেস ফর্মটা বুঝো না, তারা আমার পিছনে টেন্স সম্পর্কিত আলোচনার মধ্যে আমি অ্যাক্টিভ স্ট্রাকচার যখন আলোচনা করেছিলাম তখন কি তোমরা দেখেছো 6 নম্বর টেন্সে গিয়ে আমি বেস ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা বেস ফর্মটা হয়তো বুঝো না তারা উক্ত ক্লাসটি করে নিলে আশা করি বেস ফর্মটি ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, জিরান্ড পাইলাম। তাহলে দেখো আমরা একটা একটা করে এক্সাম্পল দিয়ে যদি একটু আগাই, যেমন দেখো এইখানে লিখলাম আমি প্রেজেন্টে এম, পাস্টে কি হয়ে যাবে? ওয়াজ, পাস্ট পার্টিসিপলে কি হয়ে যাবে? বিন। আর জিরান্ডে যেহেতু আমি লিখেছি যে ভার্ব এর বেস ফর্ম এর সাথে আইএনজি হবে, তাহলে বলতো এম এর বেস ফর্মটা আমরা কি পেয়েছিলাম?
এম এর বেস ফর্মটা পেয়েছিলাম বি, তাহলে তার সাথে একটা যোগ করো আইএনজি, হয়ে গেল বিং। দেখো এখানেই কিন্তু মূল পার্থক্য বেস ফর্ম এবং ভি1। এবং আমি ওই টেন্সের ক্লাসে বলেছিলাম যে বেস ফর্ম এবং ভি1 আসলে এক বিষয় না, বেস ফর্ম এবং ভি1 এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওখানে যদি তুমি আমার সাথে একমত যদি না হও যে না স্যার ভি1 এবং বেস ফর্ম একই কথা, তাহলে দেখো তো তাহলে এখানে আমি যেহেতু এমটা ভি1, তাহলে আমি এম এর সাথে আইএনজি কি যোগ করতে পারতাম কি না? যদি তোমার কথা মেনে নেই তাহলে এমিং হয়ে যেত। দেখো এমিং বলতে কোনো শব্দ কি আছে? না, এমিং বলতে কোনো শব্দ নেই। আসলে ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি হবে, আর এম এর বেস ফর্মটা হলো বি, এজন্য বির সাথে আইএনজি হয়ে বিং হবে। এম এর সাথে আইএনজি হয়ে এমিং কখনোই হবে না। ওকে, এখানে যদি আরেকটু কথা আমি যদি বলে যাই, দেখো যেমন তোমরা দেখো যদি আমি এখানে হ্যাভ লিখি, হ্যাভ, হ্যাড, হ্যাড, তারপরে এইখানে কি আমি এসে হ্যাজিং লিখবো না হ্যাভিং লিখবো? অবশ্যই এখানে হ্যাভিং লিখতে হবে, কারণ হ্যাভটা হলো বেস ফর্ম আর হ্যাজটা হলো ভি1। আর আমরা আইএনজি বা যাই কিছু যোগ করি না কারণ সেটা কার সাথে করতে হবে? বেস ফর্মের সাথে, ভি1 এর সাথে করা যাবে না। ওকে, দেখো এরপরে চলে আসবে জেরান্ড গেল, এরপরে ইনফিনিটিভের স্ট্রাকচারটা দেখো যে ভার্ব এর বেস ফর্ম এর পূর্বে টু হবে, তো কার পূর্বে হবে? বেস ফর্ম এর পূর্বে, খবরদার ভি1 এর পূর্বে কিন্তু না। তাহলে আমরা এম এর বেস ফর্মটা কি পেয়েছি? বি, তার পূর্বে আমরা কি দিব? টু, এই জন্য হয়ে গেল টু বি। দেখো আমরা কিন্তু কখনোই বলি না টু এম, টু ইজ, টু আর, এগুলিকে আমরা কখনোই বলি? কখনোই কিন্তু আমরা এটা বলি না। টু হ্যাজ কখনো কি দেখেছো? হয় না কখনো। টু হ্যাভ হয়, টু হ্যাজ কখনো হয় না, কারণ হ্যাজটা হলো ভি1 আর হ্যাভটা হলো বেস ফর্ম, এবং আমরা আইএনজি এবং টু যেগুলা যোগ করব বা সাথে পূর্বে দিব এগুলি পরে সবসময় বেস ফর্ম দিতে হবে, ভি1 দেওয়া যাবে না। ওকে, এরপরে চলে আসো পারফেক্ট পার্টিসিপল। দেখতে পাচ্ছ আমি স্ট্রাকচার লিখেছি পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি3 হবে, তার মানে আমরা এখানে একটা হ্যাভিং যোগ করব, তারপরে ভি3টা কি ছিল আমাদের? বিন, তাহলে হয়ে গেল হ্যাভিং বিন। তাহলে দেখো ভি1 এ পাইলাম আমরা এম, ভি2 তে পাইলাম ওয়াজ, ভি3 তে পাইলাম বিন। আর এখানে দেখো একটু কথা বলে যায়, আমি অবশ্য ভি4, ভি5, ভি6 এটা লিখেছি, কিন্তু এই তিনটা কথা আমাদের সমাজে প্রচলিত নয়, বিধায় আমরা ভি4, ভি5, ভি6 এই কথাগুলি বলবো না, এইগুলার নামেই আমরা প্রচলন করব এবং এই নামগুলি আমরা বলার চেষ্টা করব। আমি একটা অক্সিলারি ভার্ব দিয়ে তোমাদের সামনে এক্সাম্পল দিলাম, এখন চলে আসবো আমরা একটা মূল ভার্ব দিয়ে একটা এক্সাম্পল দেই। যেমনটা দেখো যদি আমি দিয়ে থাকি, দেখো লুক, লুকের পাস্ট টেন্স কি হবে? লুকড। আচ্ছা, পাস্ট পার্টিসিপলটাও কি হবে? লুকড হবে। আর জেরান্ড যেহেতু বলছি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাই লুক থেকে কি হয়ে যাবে? লুকিং। এখানে একটা কথা আমি বলি, দেখো তো এই যে লুক, লুকিং এর যে লুক, এই লুকটা কি বলতো ভি1 নাকি বেস ফর্ম? এটা অবশ্যই বেস ফর্ম, ভি1টা কিন্তু না। এখানে একটা কথা বলে যায়, এখন বলতে পারো স্যার এখানে ভি1টাও তো লুক রয়েছে, এখানে তো লুক রয়েছে, কিন্তু না, এই লুকটা ভি1 আর এই লুকটা বেস ফর্ম। কারণ হলো আমাদের সমাজে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এই তিনটি ভার্ব বাদে অন্যান্য আর যে ভার্ব রয়েছে সব ভার্বই বেস ফর্ম, আর ভি1 এর আকৃতিটা একই হওয়ার কারণে ব্যাপারটা এমন হয়। কিন্তু তোমাকে স্থানকাল পাত্রভেদ অনুযায়ী কোনটা বেস ফর্ম কোনটা ভি1 এটা তোমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। যেমন যদি কোনো ভার্বের সাথে তুমি যদি দেখো যে আইএনজি যোগ হয়েছে, তাহলে অবশ্যই বুঝতে হবে এটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়েছে। কোনো ভার্বের পূর্বে যদি টু যুক্ত হয় তাহলে তুমি বুঝবা এটা ভি1 নয়, এটা বেস ফর্ম এর পূর্বে টু যোগ হয়েছে। ওকে, তারপরে দেখো এই তার ইনফিনিটিভ যেহেতু আমরা পড়েছি ভার্বের বেস ফর্ম এর পূর্বে টু যোগ হবে, তাহলে কি লিখবো? টু লুক। এরপরে দেখো পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার আমরা কি পড়েছি? হ্যাভিং প্লাস ভি3, তাহলে এখানে আমি কি লিখবো? হ্যাভিং, তারপরে লুকের ভি3টা হলো লুকড।
এই হলো আমাদের। তাহলে দেখো ভার্বের রূপ সংক্রান্ত আলোচনা আমরা বিস্তারিত আলোচনা করলাম, তবে একটু শর্টকাটে দেখো। তাই সব মিলে আমরা বলতে পারি ভার্বের রূপ হলো 6টি। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, পারফেক্ট পার্টিসিপল। এখন লাস্টে আমি শুরুর দিকে বলেছিলাম যে এই 6টি রূপ সংক্রান্ত আমি তোমাদের উত্তরটা দিব। সেটা হলো দেখো এই 3টি বিষয়ের এই 3টি রূপের কোনো স্ট্রাকচার হয় না, আর বাকি এই 3টি রূপের স্ট্রাকচার হয়। বিধায় আমাদের দৈনন্দিন সমাজে যে সমস্ত বই প্রচলিত রয়েছে এই সমস্ত বইয়ে এই 3টি রূপ লেখা হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আর এই বাকি 3টা স্ট্রাকচারের মধ্যে হয় বিধায় এটার আর রূপগুলি লেখার কোনো দরকার হয় না, একবার শিখে নিলেই এটা ওকে হয়ে যায়। এজন্য কেউ যদি 3টা বলে, কেউ যদি 6টা বলে, আমার কাছে যেটা মনে হয় এটা নিয়ে আসলে কোনো বাড়াবাড়ি করা উচিত নয়। আমাদের 3টা মেনে নেওয়াও ঠিক আছে, 6টি মেনে নেওয়াও ওকে, ঠিক আছে। এই হলো মোটামুটি কথা। এরপরে দেখো আমরা আরেকটা কথা আমরা পাইলাম যে জিরান্ড যেটা হবে তার মধ্যে তোমার ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভের অর্থ থাকবে, আর পার্টিসিপল যেটা হবে তার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের অর্থ থাকবে। ওকে, আজকে এখানে শেষ করছি। তবে শেষ করার আগে একটু কথা বলি, সুপ্রিয় শিক্ষার্থী, আমার বেসিক ইংলিশ গ্রামার বাই আমির স্যার নামক একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকার অনুরোধ করছি, যাতে এর পরবর্তীতে আমি যে ক্লাসগুলি দিব উক্ত ক্লাসগুলি তোমাদের নোটিফিকেশনে চলে যায়, তোমরা দেখে যেন উপকৃত হবে। আর যদি তোমরা এই ক্লাসগুলি না বুঝো তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবে, আমি কমেন্টসের উত্তরের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।